রায় জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর। একাত্তরে মানবতা বিরোধী অপরাধের মামলায় খালাস পেলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্রাহ্মণবাড়িয়ার সাবেক মোবারক হোসেন। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। বেআইনি রায় প্রদান সহ জাল জালিয়াতির অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এম খায়রুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। এর আগে এই মামলায় খায়রুল হকের 10 দিন রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানিতে তার পক্ষে কোনো আইনজীবী ছিল না। গত 24 জুলাই রাজধানী ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়িতে যুবদল কর্মী আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগে নারায়ণগঞ্জের একটি মামলায় খায়রুল হককে গ্রেফতার দেখানো হয়েছে। দেশের 19তম প্রধান বিচারপতি হিসেবে 2010 সালের 27 সেপ্টেম্বর নিয়োগ পান খায়রুল হক। একই বছরের 30 সেপ্টেম্বর থেকে তার নিয়োগ কার্যকর হয়। পরের বছরের 17 মে তিনি অবসরে যান। একাত্তরে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্রাহ্মণবাড়িয়ার সাবেক আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ মোবারকের করা আপিল মঞ্জুর করে এই রায় দেয়। মোবারক হোসেন 2012 সাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের মামলায় 2014 সালের 24 নভেম্বর তাকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে আনা 5টি অভিযোগের মধ্যে 2টি প্রমাণিত হয়। এর একটিতে মৃত্যুদণ্ড ও অপরটিতে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয় ট্রাইব্যুনাল। বাকি 3টি অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়। একাত্তরে মোবারক ব্রাহ্মণবাড়িয়ার রাজাকার বাহিনীর অন্যতম সদস্য ছিলেন বলে উল্লেখ করা হয় তার মৃত্যুদণ্ডের রায়ে। পরে মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে মোবারক হোসেন আপিল করেন। চলতি বছরে 8 জুলাই সে আপিলের শুনানি শুরু হয়। 2024-এ 30 জুলাই এদিন কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালন করেছিল ফ্যাসিস্ট সরকার। লোক দেখানো এই কর্মসূচি প্রত্যাখ্যান করেছিল সাধারণ মানুষ। গণহত্যার প্রতিবাদে এদিন দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছিলেন তারা। শোকের বদলে বিপ্লবের লাল রঙে ফেসবুকের প্রোফাইল রাঙিয়েছিলেন অনেকে। আইনশৃঙ্খলা বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের খবরে উদ্বেগ জানিয়েছিলেন জাতিসংঘ মহাসচিব। এদিন সরকারের ব্যস্ততা ছিল জামাত নিষিদ্ধের প্রস্তুতিকে ঘিরে। ঘটনাবহুল সেই দিনের বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। রক্তাক্ত জুলাইয়ের প্রতিটি দিনই ছিল আধার পেরিয়ে আলোর দিকে অতি আকাঙ্ক্ষিত যাত্রার এক একটি মাইল ফলক। 16 জুলাই থেকে রাজপথে রক্ত ঝরেছে অনেক, তবুও তারুণ্যের চোখে প্রাণের বিনিময়ে ফেসিবাদের অবসান আর বৈষম্যহীন রাষ্ট্র গঠনের অদম্য চাওয়া ছড়িয়ে পড়েছে গোটা জাতির মননে। এদিন রাষ্ট্রীয় শোক পালন করেছিল আন্দোলনকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দেয়া আওয়ামী সরকার। আহতদের দেখতে হাসপাতালেও গিয়েছিলেন শেখ হাসিনা। প্রাণহানির ঘটনায় সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহায়তা নেওয়ারও ঘোষণা দিয়েছিলেন। তবে ফ্যাসিস্টদের এই লোক দেখানো কর্মসূচি প্রত্যাখ্যান করেছিলেন আন্দোলনকারীরা। ঢাকা সহ সারা দেশে চোখে মুখে লাল কাপড় বেঁধে হত্যাকাণ্ডের বিচার ও সরকারের পদত্যাগের দাবিতে নানা কর্মসূচি পালন করেছিলেন শিক্ষক, শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। সরকারি শোক প্রত্যাখ্যান করে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইল লাল রঙে রাঙিয়েছিলেন বিক্ষুব্ধ নাগরিকরা। 6 সমন্বয়কের মুক্তি এবং আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে সব মৃত্যুই দুঃখজনক বলে মন্তব্য করলেও সেদিন গণহত্যা বন্ধে সাহসী কোনো পদক্ষেপ নিতে পারেনি উচ্চ আদালত। বলেছি যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয়। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি। অন্যদিকে 6 সমন্বয়ক সহ ডিবির হাতে আটক সকল শিক্ষার্থীকে মুক্তি দিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল বিক্ষুব্ধ নাগরিক সমাজ। এভাবে আমাদের সন্তানদের হত্যা করা, গ্রেফতার করা, নির্যাতন করা, এটা আমরা সহ্য করব না। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণের খবরে উদ্বেগ জানায় জাতিসংঘ। দেখামাত্র গুলির নির্দেশনা দেয়া এবং আইন বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন ইইউর তখনকার পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বরেল।
সংবাদ সম্মেলনে গণগ্রেপ্তারের অভিযোগ অস্বীকার করেছিলেন সে সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জানিয়েছিলেন পরদিন থেকে কারফিউ শিথিল করা হবে। ওবায়দুল কাদেরের বক্তব্যে ছিল আন্দোলনকারীদের দমনের প্রচ্ছন্ন হুমকি। অন্যদিকে গ্রেফতারকৃতদের মুক্তি দিয়ে রাজনৈতিক সমাধানের পথে হাঁটতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই দায় স্বীকার করে তাদের চলে যাওয়াটাই হচ্ছে সবচেয়ে বেশি আপনার এই সমস্যার সমাধান করবে। আইন প্রয়োগকারী সংস্থা ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের চিহ্নিত করছে। আন্দোলন থেকে মানুষের দৃষ্টি সরাতে জামায়াতকে নিষিদ্ধের প্রক্রিয়া নিয়ে এদিন ব্যস্ত ছিল ফ্যাসিস্ট সরকারের উচ্চপদস্থরা। 14 দল সহ সবাই রাজনৈতিক একটা সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্তটা বাস্তবায়ন হওয়ার জন্য যে সমস্ত প্রক্রিয়ার দরকার সেগুলি চলছে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস। ক্লাস শুরু হবে আগামী রবিবার থেকে। দর্শক, উত্তরা মাইলস্টোন স্কুলের সামনে আছেন সিনিয়র রিপোর্টার ফররুখ বাবু। সরাসরি যাচ্ছি তার কাছে। বাবু, আজকের পরিস্থিতি কেমন দেখছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে? মামুন, আপনি যেমনটি বলতেছিলেন যে আসলে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিমান দুর্ঘটনার পরে উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন ক্যাম্পাসটি। এখানে আমরা সকাল থেকে দেখতে পেয়েছি এখানে বিভিন্ন শ্রেণীকক্ষের শিক্ষার্থীরা তারা এখানে এসেছেন এবং এখানে যে স্কুল এবং বিমান বাহিনীর পক্ষ থেকে যে তাদের জন্য যে মানসিক যে চিকিৎসার যে ব্যবস্থা রাখা হয়েছে সেখানে তারা আসছেন এবং সেখানে কাউন্সিলিং করছেন। এবং শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন যে বেশ কিছু শিক্ষার্থী তারা এখনো রাত্রেবেলা যে তাদের এই এলাকাতে যাদের বাসা তারা বিমানের শব্দ শুনলে এখনো সেই তাদের মধ্যে ভয় কাজ করে এবং সেই সাথে তারা মেঘের গর্জন শুনলেও অনেকে ঘুম থেকে উঠে বসে থাকে। আমাদেরকে এখানে অভিভাবক থেকে শুরু করে শিক্ষার্থীরা তারা তাদের সেই ভয়ের কথাগুলো আমাদেরকে জানিয়েছে এবং সেই সাথে আসলে এখানে বিমান বাহিনীর তরফ থেকে একটি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে এবং সেখানেও বেশ কিছু শিক্ষার্থী এবং অভিভাবক তারা এসেছেন, চিকিৎসা গ্রহণ করছেন এবং সেই সাথে স্কুল কর্তৃপক্ষ তারা সিদ্ধান্ত নিয়েছেন যেহেতু আগামীতে তাদের বিভিন্ন শিক্ষা কার্যক্রমের সাথে অন্য সব স্কুলের সাথে যে শিক্ষা কার্যক্রমগুলো সেগুলো চলমান রাখার জন্য তারা এখানে আগামী রোববার থেকে স্কুল ক্যাম্পাসে তারা খোলার সিদ্ধান্ত নিয়েছেন দিয়াবাড়ি শাখা। এবং সেই শাখাতে আসলে রোববার দিন তারা ক্লাস করবেন না। এখানে তারা তাদের যে যেসব শিক্ষার্থী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তাদের তাদের জন্য দোয়া করার জন্য মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে এবং সকল মাইলস্টোনের সকল শিক্ষার্থীরা, সকল ক্যাম্পাসের শিক্ষার্থীরা এখানে আসবেন এবং এখানে তাদের জন্য দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে এবং পরবর্তীতে তারা সেভাবে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাবে। মামুন, এই ছিল এখান থেকে আসলে সর্বশেষ তথ্য। বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। 8.8 মাত্রার ভূমিকম্পের পর সুনামি আঘাত এনেছে রাশিয়ার পূর্ব উপকূলে। এর জেরে জাপান আর যুক্তরাষ্ট্রের হাওয়াই ও আলাস্কায় জারি হয়েছে সুনামি সতর্কতা। রাশিয়ার কামচাতকা অঞ্চলে মঙ্গলবার পরপর কয়েক দফায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পরপরই সুনামি আঘাত হানে। স্থানীয়দের সতর্ক করে বক্তব্য দেন কামচাতকার গভর্নর। ভূমিকম্পের জেরে উপকূলীয় অঞ্চলে সুনামি আঘাত হানার তথ্য নিশ্চিত করে ধৈর্য এবং সাহসের সাথে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান তিনি। স্থানীয় প্রশাসন থেকে সার্বিক সহায়তার আশ্বাসও দেন। 13 ফুট উঁচু জলোচ্ছ্বাসে ভেসে যায় কামচাতকার সমুদ্র উপকূল। ভূমিকম্প পারমাণবিক মার্কিন সংস্থা USGS জানিয়েছে রাশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলে পরপর কয়েক দফায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সর্বোচ্চটির মাত্রা ছিল রিক্টার স্কেলে 8.8। এরপর রাশিয়ার কামচাতস্কি শহরের কাছে প্রশান্ত মহাসাগরের ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে 300 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে অবস্থিত উপকূলীয় অঞ্চলে সুনামির সতর্কতা জারি করে USGS। এর ধারাবাহিকতায় সুনামির সতর্কতা জারি করা হয় জাপান আর যুক্তরাষ্ট্রের হাওয়াই ও আলাস্কা সমুদ্র উপকূলে। জাপানে 10 ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের পূর্বাভাসও দেওয়া হয়। এমন পরিস্থিতিতে বাড়ির ছাদে আশ্রয় নেন জাপানের উত্তর সমুদ্র উপকূলীয় অঞ্চলের বাসিন্দারা। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। তখন সাথে থাকা অসংখ্য ধন্যবাদ।